আজকে একটা রিপোর্ট দেখছি যে ৪ জন কারাবন্দী সাংবাদিকের ব্যাপারে আন্তর্জাতিক একটি সংগঠন, সেটি হচ্ছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে, তারা মুক্তি দাবি করেছেন। কেন করেছেন? যে কথাটা আমি অনেকবার বলেছি যে সাংবাদিক সহ অনেকের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা হয়েছে এবং এটা অন্তর্বর্তী সরকারের সময় উত্থাপন হয়েছে। আইন উপদেষ্টা বারবার বলেছেন তিনি দেখছেন, দেখবেন, দেখেননি। স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে বিষয়টা এড়িয়ে গেছে। কিন্তু এই যে এড়িয়ে যাওয়া হচ্ছে, এটা তো মানবাধিকারের লঙ্ঘন। হ্যাঁ, আপনার রাজনৈতিক যদি বিবেচনায় আনা হয় তাহলে তাদের অপরাধের শেষ নেই। তাদের যদি অপরাধ থাকে, যদি ঘুষ, দুর্নীতি, অন্য কোনো ঘটনা থাকে, আমি বারবার বলেছি যে সেই বিষয়ে সুনির্দিষ্ট মামলা করতে হবে। কিন্তু এই যে গণভাবে জুলাই হত্যা মামলা ঢুকাই দেয়া বিভিন্ন জনকে, তার মধ্যে এই যে সাংবাদিক ফারজানা শাকিল, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, আমি তাদের পক্ষে কিন্তু সাফাই গাইছি না। বহুবার আমি তাদের সমালোচনা করেছি। তারা যখন নাকি কারাগারের বাইরেও ছিলেন, তখনও তাদের সাংবাদিকতা নিয়ে তাদের একেবারে সেই হাসিনা কেন্দ্রিক যে দলীয় মনোবৃত্তির সাংবাদিকতা, যেখানে ৫ বছর পর পর সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোটের পক্ষে তাদের আওয়াজ নেই, অন্তত সেই বিষয়ে, এবং সংবাদ সম্মেলনে তাদের বিরক্তিকর একেবারে দলীয় আনুগত্যের যে প্রশ্ন, তাদের প্রেজেন্টেশন, এগুলি অনেককে আহত করছে। এগুলি ধরে ধরে বলা যায় কে কি বলেছেন। আমি সেই বিষয়ে না বললেও আমি বলতে চাই যে এই যে লম্বা সময় ধরে তারা থাকলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত, কিন্তু তাদের বিরুদ্ধে তো এই হত্যা মামলার কোনো অগ্রগতি নেই। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ঠিক এই বিষয়টা বলছে যে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হলেও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। তাহলে তাদেরকে আটক রাখা, এটা কি আইনের লঙ্ঘন না? মানবাধিকারের লঙ্ঘন না? এটা আমার প্রশ্ন থাকলো। এবং আমি অনেকবার বলেছি, যখন নাকি আনিস আলমগীরকে, তারপরে মঞ্জুর আলম পান্না, তখনও বলেছি যে তাদেরকে প্রতি তো অন্যায় করেছে ইউনূস সরকার প্রতিহিংসা বশত। এর আগে রাজনৈতিক কারণে যে সাংবাদিকদের অ্যারেস্ট করেছে তাদেরকেও কেন আটক রাখা হচ্ছে? শুধু তাদের বেলায় না, আমি সবার বেলায় বলেছি যে গণহারে মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মী, মানে আওয়ামী লীগের নেতা কর্মী, তাদেরকে জেলে আটক রাখাটা এইটা কোনোভাবেই উচিত না। নিশ্চয়ই এদের মধ্যে অনেকে আছে যাদের বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ আছে, তো সেই সব অভিযোগগুলোতে মামলা হোক। যদি জামিন হয় তা ঠিক আছে, তারা জামিনের বাইরে আসবে, তারা আদালত ফেস করবে। আওয়ামী লীগের সময় এরকম অনেক নেতা, সব তো একবারে জেলের মধ্যে ছিল না, অনেক নেতা জেলের বাইরে থেকেও তারা মোকাবেলা করেছে, প্রায় প্রতিদিন আদালতে হাজিরা দিয়েছে। হাবিবুন নবী সোহেল তো 450 না 500 মামলা ছিল। বলতো যে তার মানে দিন শুরু হতো আদালত দিয়ে এবং মানে শেষ হতো আদালত পাড়া দিয়ে। এক আদালত থেকে আরেক আদালত, এক কোর্ট থেকে আরেক কোর্ট, এইভাবে ঘুরতো। তো সেই জায়গা থেকে এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেই আম সাংবাদিকদের, বিশেষ করে যাদের জন্য আ প্রোটেক্ট জার্নালিস্ট সিপিএ যে মানে বক্তব্য রাখছে, তারা বলছে যে বাংলাদেশে নতুন প্রশাসনের ১ম মাসগুলো সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে উৎসাহব্যঞ্জক ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সময়ের কর্মকাণ্ড থেকে নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রকাশ্য দূরত্ব বজায় রাখাকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে। হ্যাঁ, প্রতিহিংসা যেই চর্চা করেছে, যেটা অন্তর্বর্তী সরকার, সেটা আনিস আলমগীর মুক্তির মধ্য দিয়ে, মঞ্জুর আলম পান্নার মুক্তির মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে না, সরকার এই ধরনের প্রতিহিংসা বিশ্বাস করে না। কিন্তু তাদেরও আগে যারা গ্রেপ্তার হলো, তাদের ব্যাপারে কি হবে? এটা ব্যাপারে একটা বক্তব্য দিতে হবে। কারণ সরকারের কিন্তু আস্তে আস্তে মধুচন্দ্রিমা শেষ হয়ে যাচ্ছে। এখন অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর ব্যাপারেও তাদেরকে
প্রস্তুত থাকতে হবে এবং এটা জবাব দিতে হবে। তা নাহলে আন্তর্জাতিক সংগঠন যখন বারবার প্রশ্ন তুলবে, এক পর্যায়ে তারা বলবে যে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। সিপিএ যে বলছে যে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধকারী আইন পর্যালোচনা এবং সংবাদকর্মীদের সুরক্ষা জোরদার করার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সিপিজে সহ অনেক পর্যবেক্ষককে আশাবাদী করে তুলেছে। এই প্রেক্ষাপটেই আমরা সম্মানপূর্বক বিষয়টি আপনার নজরে আনছি। অত্যন্ত বিনয়ের সাথে একটা দিয়েছে যে এই কমিটমেন্টগুলো তো ছিল বিএনপির, সেই কারণে তাদেরকে নক করছে। 18 মাসের বেশি সময় ধরে যে আটক রাখা হয়েছে, বলা হচ্ছে আমাদের নথিপত্র, তাদের পরিবারের সাক্ষ্য এবং আন্তর্জাতিক আইনজ্ঞদের পর্যালোচনার ভিত্তিতে দেখা গেছে অভিযোগের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। ফারজানা রূপাকে বলা হচ্ছে 2024 সালের নভেম্বরে তাকে 2 সপ্তাহের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য সংরক্ষিত কন্ডেম সেলে রাখা হয়েছিল। এটা একেবারেই অন্যায়, অনুচিত। শ্যামল দত্ত 2024 সালের 16 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যে তার স্ট্রোক হলেও তাৎক্ষণিকভাবে পরিবারকে জানানো হয়নি। তার হৃদরোগ এবং মারাত্মক স্লিপ অ্যাপনিয়ার ইতিহাস রয়েছে, যা কারা হেফাজতে আমলে নেওয়া হয়নি। মোজাম্মেল বাপুর ব্যাপারেও বলা হয়েছে যে সেপ্টেম্বরে একই দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 2023 সালের শেষের দিকে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এবং একটি বড় অস্ত্রোপচার করা হয়, তবে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা তিনি পাচ্ছেন না, যা তাকে ফের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রেখেছে। তো যাই হোক, তাদের তো বয়স হয়েছে, মানে তাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ। সবচেয়ে বড় কথা হলো যে মিথ্যা মামলায় মাসের পর মাস কারাগারে রাখা, এটা একেবারেই আইনের দৃষ্টিতে তো বেআইনি, আবার মানবাধিকারের দিক থেকেও এটা সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এটা যাতে পর্যালোচনা করা হয়।